ব্যস্ততম এক শহর, যার কোনো না কোনো কোণে প্রতিনিয়ত কেউ না কেউ মারা যায়। কোনো মৃত্যু স্বাভাবিক, কোনো মৃত্যু আবার রহস্যময়। কিন্তু কখনো কি কল্পনা করেছেন, যখন প্রিয়জনকে হারিয়ে ফেলা পরিবারগুলো শোকাতুর হয়ে পড়ে? সেই কঠিন মুহূর্তে কেউ স্বজনদের কান্নার সুযোগ নিয়ে নিজের রুজি রুটির ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, আজকে এমনই এক ব্যক্তির কথা বলবো, যে নিজের স্বার্থের জন্য কেউ মারা গেলেই ছদ্মবেশে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের ইমোশন নিয়ে খেলা করে। কিন্তু মানুষের আবেগ নিয়ে খেলা করা এই লোকের জীবনটাও একদিন আবেগেরই গোলকধাঁধায় আটকে যায়। বাবা হারানো ছোট্ট এক শিশুর স্তব্ধ চেহারা পাল্টে দেয় আবেগ নিয়ে খেলা করা পাষাণ লোকটার জীবনের মোড়। ছোট্ট শিশুর মুখে হাসি ফোটাতে গিয়ে সে জড়িয়ে পড়ে এক ভয়ানক সিরিয়াল কিলারের জালে। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মৃত্যুঞ্জয়ের কথা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা অঞ্জলি নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই। রাতের বেলা অঞ্জলি বাইরে বসে বাবার জন্য অপেক্ষা করছে। অফিস শেষ করে বাবা এখনো বাড়ি ফেরেনি। এরপর আমরা অঞ্জলির বাবা অজিতকে দেখতে পাই। অফিস শেষে মেট্রোতে করে বাড়িতে ফিরছে অজিত, কিন্তু কোনো এক আতঙ্কে বারবার পেছনে ফিরে তাকাচ্ছে সে। মনে হচ্ছে কেউ যেন আড়াল থেকে তাকে ফলো করছে, কিন্তু কে করছে এমন সেটাই বুঝতে পারছে না অজিত। হঠাৎ একটা বাইক অজিতের একদম কাছ দিয়ে চলে যায়। এতে অজিত আরো বেশি ঘাবড়ে যায়। এরই মাঝে আবার মুষলধারে বৃষ্টি নেমেছে। অজিত বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরছিল। হঠাৎ অজিতের এক প্রতিবেশী সামনে চলে আসে। সে অজিতকে জিজ্ঞেস করে সে কেন বাড়ি ফিরতে এত দেরি করলো। অঞ্জলি অপেক্ষা করছে তার জন্য। অজিত ভয়ার্ত কণ্ঠে বলে, কে যেন আমাকে ফলো করছে। প্রতিবেশী বলে, এখানে তো কেউ নেই, শুধু শুধু ভয় পাচ্ছিস। তবু অজিত ভয় পাচ্ছে দেখে লোকটা অজিতকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু অজিত তাকে মানা করে একাই চলে যায়। বাবাকে দেখেই অঞ্জলি দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলে, তোমাকে অনেক মিস করছিলাম বাবা। এরপর সারা দিনের গল্পের ঝুড়ি খুলে বসে অঞ্জলি। আজ তার স্কুলের টিচার সবাইকে জিজ্ঞেস করেছিল কার ফেভারিট হিরো কে। সবাই জবাবে সুপারম্যান, ব্যাটম্যান এদের নাম নিয়েছে। শুধুমাত্র অঞ্জলি বলেছে, আমার সুপার হিরো তো আমার বাবা। মেয়ের এসব কথা শুনে অজিত অনেক ইমোশনাল হয়ে যায়। সে মেয়েকে কোলে নিয়ে বাড়ির ভেতরে যেতে শুরু করে। ওই সময় বাড়ির বাইরে কিছু একটা দেখে অঞ্জলির দৃষ্টি একেবারে স্থির হয়ে যায়। বাইরে অন্ধকারের মাঝে কিছু একটা দেখতে পায় সে, কিন্তু সে বাবাকে কিছুই বলে না। এর পরের দৃশ্যে আমরা মৃত্যুঞ্জয় নামের একটা ব্যক্তিকে দেখতে পাই। সবাই তাকে জয় বলেই ডাকে। বেশ বেলা পর্যন্ত জয় পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ জয়ের কাছে একটা কল আসে। আসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর শুনেই জয় দ্রুত মুসলিমদের মতো গেট আপ নিয়ে মাথায় টুপি পরে দ্রুত আসলামের বাড়িতে পৌঁছে যায়। আসলামের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আসলামদের বাড়িতে হাজির হয়েছে তাকে শেষ বিদায় জানানোর জন্য। সেখানে সবাই আসলামের সম্পর্কে কথা বলা বলি করছিল। জয় ঘুরে ঘুরে সবার কথাগুলো শুনতে থাকে। সে আগে থেকে কিন্তু আসলামকে চিনত না। এখানে এসেই মানুষের মুখে শুনে শুনে আসলামের সম্পর্কে ধারণা নেয় সে। এরপর জয় লুকিয়ে লুকিয়ে আসলামের ঘরের ভেতর চলে যায়। আসলামের জিনিসপত্র ঘেটে একটা ওয়ালেট খুঁজে পায়। আসলামের ওয়ালেটে একটা কম বয়সী ছেলের ছবি। জয় ধারণা করে ছবিটা হয়তো তার ছেলেরই হবে। আসলাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার পর জয় অভিনয় শুরু করে দেয়। সে নিজের চেহারায় কান্নার ছাপ নিয়ে আসে। এরপর আসলামের পরিবারের সঙ্গে বসে আসলামের গুণগান গাইতে শুরু করে। সে এমন একটা ভাব নেয় যেন আসলাম তার সব থেকে কাছের বন্ধু। জয় আসলামের ওয়াইফকে বলে, আসলাম সব সময় বলতো আপনার সুন্দর চেহারা একদিন না দেখলে নাকি তার ঘুম হয় না। এরপর আসলামের ছেলেকে উদ্দেশ্য করে বলে, আসলাম সব সময় ওয়ালেটে ছেলের ছবি রাখতো, আর বলতো পকেটে টাকা থাক বা না থাক, যতক্ষণ আমার ছেলের ছবি থাকবে ততক্ষণ নিজেকে আমি রাজা বাদশাহ মনে করব। এইসব কথা শুনে আসলামের পরিবার অনেক ইমোশনাল হয়ে যায়। জয় আরও কান্না ভেজা কণ্ঠে বলে, আমার খুব আফসোস হচ্ছে যে আসলামের মৃত্যুর খবর আমার এক অপরিচিত লোকের কাছ থেকে জানতে হয়েছে। আসলামের আরও কয়েকজন কাছের মানুষ আছে, তাদেরকে আসলামের মৃত্যুর সংবাদ জানানো উচিত। আসলামের আত্মীয়রা তখন বলে, আমাদের কাছে তো তাদের ফোন নাম্বার নেই, সংবাদ পৌঁছাবো কিভাবে? জয় বলে, আমার কাছেও তো নাম্বার নেই, তবে আমরা একটা কাজ করতে পারি। আমরা আসলামের মৃত্যুর খবরটা নিউজ পেপারে ছাপাতে পারি, এতে সবাই জেনে যাবে। একজন জিজ্ঞেস করে, নিউজ পেপারে ছাপাতে কত খরচ হতে পারে? জয় দ্রুত বলে দেয়, 18,565 টাকা, সাথে 20% ডিসকাউন্ট। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, এত অ্যাকুরেট প্রাইস আপনি কিভাবে জানেন? জয় এবার মিথ্যে বলে দেয় যে এক সপ্তাহ আগে আমার দাদির মৃত্যুর খবর ছাপিয়েছি তো, তাই জানি। এরপর জয় বলে, আসলামের মৃত্যুর খবর ছাপানোর জন্য আমি আমার পক্ষ থেকে 500 টাকা দান করলাম। এটা দেখে বাকি সবাই টাকা দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সংবাদ ছাপানোর জন্য টাকা উঠে যায়।
এরপর আসলামের দাফন কাফন সম্পন্ন হলে জয় তার পূজনীয় দেবতার কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ হিন্দু হয়েও এতক্ষণ মুসলিম সেজে মানুষের সঙ্গে প্রতারণা করেছে সে। এরপর জয় নিজের অফিসে চলে যায়। সে মূলত একটা নিউজ পেপারের অফিসে জব করে। আর একটু আগে সে যে কাজটা করে আসলো, অর্থাৎ প্রতারণা করে নিউজ পেপারে মৃত্যুর খবর ছাপানোর জন্য বাধ্য করলো, এটা করেছে সে নিজের জবের জন্য। জয়ের মাধ্যমে নিউজ পেপারে মৃত্যুর খবর ছাপানো হলে জয় একটা ভালো অঙ্কের কমিশন পায়। তাই জয় কারো মৃত্যুর খবর পেলেই সেখানে ছুটে চলে যায় এবং মৃত ব্যক্তির শুভাকাঙ্ক্ষী সেজে তার পরিবারকে বাধ্য করে নিউজ পেপারে মৃত্যুর খবর ছাপানোর জন্য। অফিসে পৌঁছে জয় যখন ম্যানেজারের সঙ্গে দেখা করে, ম্যানেজার তখন জয়ের উপর খুশি হয়ে বলে, গত 20 বছরেও এমন এমপ্লয় আসেনি যে 6 মাসে এতগুলো অ্যাড ছাপিয়েছে। তুমি তো পুরো বাজিমাত করে দিয়েছ। তোমার কারণে কোম্পানির রেভিনিউ অনেক বেড়ে গেছে। জয় বলে, এভাবে প্রতারণা করে নিউজ ছাপাতে আমার একদম ভালো লাগে না। আমাকে প্লিজ ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করে দিন। আমি ক্রাইম ব্রাঞ্চে কাজ করতে চাই। তখন ম্যানেজার বলে, ক্রাইম ব্রাঞ্চে কাজ করার মতো যোগ্যতা এখনো হয়নি তোমার। আমি বরং তোমার স্যালারি বাড়িয়ে দেব। তুমি যে কাজ করছো সেটাই চালিয়ে যাও। জয় তখন হতাশ হয়ে অফিস থেকে বেরিয়ে আসে। অফিসের বাইরে অপেক্ষা করছিল জয়ের বন্ধু অঞ্জি। জয়ের মন খারাপ দেখে অঞ্জি বুঝে যায় ম্যানেজার রাজি হয়নি। অঞ্জি বলে, চল তাহলে পুরোনো কাজেই লেগে পড়ি। একজন নতুন ক্লায়েন্ট পাওয়া গেছে। 15 মিনিট আগেই মারা গেছে লোকটা। জয় আবারও গেট আপ চেঞ্জ করে মৃত ব্যক্তির বাড়িতে চলে যায়। এই কাজটাই সে গত 6 মাস ধরে প্রতিদিন করে যাচ্ছে। যখনই কেউ মারা যায়, জয় সে মৃত ব্যক্তির ব্যাপারে খোঁজ নিয়ে তার ধর্ম আর সংস্কৃতির সঙ্গে মিল রেখে গেট আপ নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে চলে যায়। জয়ের আরও 2জন বন্ধু আছে, সত্যি আর ডেভিড। সত্যি হসপিটালের রেকর্ড রুমে জব করে আর ডেভিড কাজ করে কবরস্থানে। ওরা জয়কে মৃত ব্যক্তির ইনফরমেশন দিয়ে হেল্প করে। বন্ধুদের হেল্প নিয়ে জয়ের কাজ বেশ ভালোই চলছিল, কিন্তু এই কাজ জয়ের আর একদমই করতে ভালো লাগছে না। ক্রাইম ডিপার্টমেন্ট নিয়ে কাজ করার জন্য অস্থির হয়ে উঠেছে সে, কারণ এই কাজটা তার বহু বছরের স্বপ্ন। ম্যানেজার পারমিশন না দিলেও জয় নিজের বাড়িতে একা একা ক্রাইম নিয়ে রিসার্চ করতে শুরু করেছে। জয়ের স্বপ্ন সে একদিন বড় ক্রাইম রিপোর্টার হবে। জয় এবং তার বন্ধুরা সব সময় একটা কবরস্থানে আড্ডা দেয়। এই কবরস্থানে মূলত ডেভিড কাজ করে। ডেভিড সবসময় কবরস্থানে সফট লাইটিং করে সুন্দর করে সাজিয়ে রাখে। তো একদিন অঞ্জি ডেভিডকে জিজ্ঞেস করে, কবরস্থানের মতো জায়গা এত সুন্দর করে সাজিয়ে কেন রাখিস? ডেভিড বলে, এখানে প্রথমে মানুষ আসে নিজের প্রিয় মানুষকে রেখে যেতে, এরপর মাঝে মাঝে আসে রেখে যাওয়া প্রিয় মানুষটাকে দেখতে। তাই প্রিয় মানুষদের পুনর্মিলনের এই মুহূর্তটা সুন্দর করার জন্যই আমি কবরস্থান সাজিয়ে। পরের দিন সকালে জয় একটা ফুড কার্টে খাবার খেতে আসে। ওই সময় আঞ্জি তাকে কল করে জানায় অজিত শর্মা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জয় নাম শুনেই সেই অনুযায়ী গেট আপ নিয়ে অজিতের বাড়িতে পৌঁছে যায়। এখানে আমরা দেখতে পাই অজিত শর্মা আসলে অঞ্জলির বাবাই অজিত, যাকে আমরা শুরুতে দেখেছি। জয় ঘুরে ফিরে অজিতের ব্যাপারে কিছুক্ষণ ইনফরমেশন কালেক্ট করে। এরপর চায়ের ট্রে হাতে নিয়ে সবাইকে চা দেওয়ার বাহানায় বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জয় অজিতের রুমে ছোট্ট অঞ্জলির ছবি দেখতে পায়। সে বুঝতে পারে ছোট্ট মেয়েটা অজিতেরই মেয়ে। বাবার মৃত্যুতে নিশ্চয়ই মেয়েটা ভয় পেয়েছে, তাই অজিত অঞ্জলিকে খুঁজতে শুরু করে। অঞ্জলি তখন মনমরা হয়ে বাবার ডেড বডির পাশে বসেছিল। তার চোখে কোনো পানি নেই, যেন শোকে একেবারে পাথর হয়ে গেছে মেয়েটা। এটা দেখে জয়ের খুব খারাপ লাগে। তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এমন একটা দুর্বিষহ দিন জয়ের জীবনেও এসেছিল। আজ আর প্রতারণা করার কোনো ইচ্ছে হয় না তার। রাতের বেলা কবরস্থানে বসে গল্প করার সময় জয় তার বন্ধুদেরকে নিজের ছোটবেলার গল্প শোনায়। ওই সময় জয়ও অঞ্জলির বয়সীই ছিল। এক সকালে জয় ঘুম থেকে উঠে দেখে তার বাবা মা দুজনের নিথর দেহ পড়ে আছে। জয় সবাইকে জিজ্ঞেস করতে থাকে তার বাবা মায়ের কি হয়েছে, কেন ওরা এভাবে শুয়ে আছে, কিন্তু জবাব কেউ দেয় না তাকে। জয়ও সেদিন অঞ্জলির মতোই শোকে একেবারে পাথর হয়ে গিয়েছিল। এক বিন্দু চোখ দিয়ে পানি গড়ায়নি তার। কিছুক্ষণ পর জয়ের আন্টি চলে আসে সেখানে। সেও চুপচাপ জয়ের পাশে বসে পড়ে। ওই দিনের পর থেকে জয়ের আন্টি কোনো কারণ ছাড়াই জয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। জয় তার আন্টির এমন আচরণের কারণ বুঝতে পারে না। বাবা মা হারানো ছোট্ট ছেলেটার সঙ্গে এমন দুর্ব্যবহার করায় প্রতিবেশীরাও জয়ের আন্টিকে কথা শোনাতে শুরু করে। আন্টির অত্যাচার সহ্য করতে না পেরে একদিন জয় চিৎকার করে নিজের সমস্ত রাগ ক্ষোভ প্রকাশ করে দেয়। জয়কে চিৎকার করতে দেখে জয়ের আন্টিও অঝরে কেঁদে ফেলে। জয় এবার বুঝতে পারে তার আন্টি এতদিন ধরে কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুধুমাত্র জয়কে কাঁদানোর জন্য। জয় শোকে একেবারে পাথর হয়ে গিয়েছিল। তাই জয়ের আন্টি চাচ্ছিল জয় যেন সমস্ত জমানো কষ্ট ঝেড়ে চিৎকার করে কাঁদে। এতে জয়ের মনটা হালকা হবে। তাই জয় অঞ্জলির কষ্টটা বুঝতে পারছে। জয়ের বারবার মনে হচ্ছে অঞ্জলিরও কান্না করা উচিত, তাহলেই তার বুকের ভেতর চাপা কষ্টটা হালকা হবে।
তাই পরের দিন সকালে জয় অঞ্জলিকে ফলো করতে শুরু করে। জয় খোঁজ নিয়ে জানতে পারে অঞ্জলির মা 2 বছর আগেই মারা গেছে। তখন থেকে অঞ্জলির বাবা মা দুইজনই ছিল অজিত। তাই অজিতের মৃত্যুর পর অঞ্জলি এরকম স্তব্ধ হয়ে গেছে। এরপর আমরা অঞ্জলিকে দেখতে পাই। ছোট্ট অঞ্জলি স্কুলে তো যায়, কিন্তু সে বড্ড একা। প্রতিদিন বাবা তাকে স্কুলে রেখে আসতো, আবার নিয়েও আসতো। বাবাকে হারিয়ে অঞ্জলি আজ একা একা রাস্তাও পার হতে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। এই দৃশ্য দেখে জয় নিজেই রাস্তায় দাঁড়িয়ে 2 হাত দিয়ে সমস্ত গাড়ি আটকে দেয়, যাতে অঞ্জলি নিরাপদে রাস্তা পার হতে পারে। অঞ্জলি চুপচাপ রাস্তা পার হয়ে চলে যায়। সে জয়ের সঙ্গে একটা কথাও বলে না। এরপর সে একটা পার্কে যায়। সেখানে একটা বেঞ্চের সামনে দাঁড়াতেই অঞ্জলির বাবার কথা মনে পড়ে। বাবা মেয়ে একসঙ্গে এই বেঞ্চে বসে কত গল্প করেছে, কত খুনসুটিতে মেতেছে দুজনে। কিন্তু আজ সেই সব কিছুই স্মৃতি। অঞ্জলি চুপচাপ ওই বেঞ্চে গিয়ে বসে পড়ে। একটু পরে জয়ও সেখানে এসে বসে। অঞ্জলি একবার ফিরেও তাকায় না তার দিকে। জয় নিজে থেকেই বলে, ভয় পেও না অঞ্জলি, আমি তোমার বাবার বন্ধু হই। তোমার বাবা সবসময় তোমার কথা বলতো, সে তোমাকে নিয়ে প্রাউড ফিল করত। কিন্তু অঞ্জলি এবারও কোনো কথা বলে না। পরক্ষণেই জয়ের মনে অনুশোচনা হয়। বাচ্চা মেয়েটাকে এভাবে মিথ্যে বলা তার উচিত হয়নি। তাই জয় অঞ্জলির কাছে ক্ষমা চেয়ে বলে, তোমার বাবাকে আসলে আমি চিনি না, আমি এতক্ষণ মিথ্যে কথা বলেছি, আমার একটুও মিথ্যে বলার অভ্যাস আছে। অঞ্জলি এবার জয়ের দিকে তাকায়। জয় বলে, আমি তোমার কষ্টটা অনুভব করতে পারছি। কষ্ট শেয়ার করলে কষ্ট কমে, তাই আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কথাগুলো বলে জয় চলে যাচ্ছিল। অঞ্জলি তখন জয়ের হাত ধরে জিজ্ঞেস করে, আমার বাবার কি হয়েছে আঙ্কেল? জয় তখন কোনো জবাব দিতে পারে না। এর কিছুদিন পর এক রাতে বিক্রান্ত নামের এক ব্যক্তির খুন হয়। বিক্রান্ত কাজ শেষ করে বাড়ি ফেরার সময় স্থানীয় এক মন্দিরে যায় পুজো করতে। বৃষ্টির কারণে মন্দিরের আশেপাশে পানি জমাট বেঁধে গিয়েছিল। বিক্রান্ত যখন পুজো করছিল তখন হঠাৎ করেই ইলেকট্রিক তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। পুজো শেষে বিক্রান্ত ভুল করে ওই পানিতে পা রাখতেই ভয়ানক ইলেকট্রিক শক লাগে, আর সাথে সাথেই মৃত্যু হয় তার। পরদিন সকালে ঘটনাস্থলে পুলিশ আসে। কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে এসিপি সীতার ওপর। সে ইনভেস্টিগেশন করার সময় একজন কনস্টেবল বলে, ম্যাডাম, এটা তো পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট কেস। সীতা বলে, যতক্ষণ না প্রমাণ হয়নি ততক্ষণ এটাকে অ্যাক্সিডেন্ট বলা যাবে না। অন্যদিকে বিক্রান্তের মৃত্যুর খবর পেয়ে জয় তার বাড়িতে পৌঁছে যায়, যাতে তার ফ্যামিলিকে বুঝিয়ে নিউজ পেপারে মৃত্যুর খবর ছাপাতে পারে। সে বরাবরের মতো ঘুরে ফিরে বিক্রান্তের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল। এসবের মাঝে জয় জানতে পারে বিক্রান্ত বিবিএ ব্যাংক নামের একটা ব্যাংকে জব করত। এদিকে সাংবাদিকরা বিক্রান্তের মৃত্যুর কারণ জানার জন্য পুলিশকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। এরই মাঝে একজন সাংবাদিক বলে, কাল সকালে বিবিএ ব্যাংকের স্ক্যাম নিয়ে বিক্রান্তের সাক্ষী দেওয়ার কথা ছিল। বিক্রান্ত সাক্ষী দিলে বিবিএ কোম্পানি বরবাদ হয়ে যেত। সাক্ষী দেওয়ার আগে হঠাৎ এভাবে তার মৃত্যু হলো। এর পিছনে কি ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবে থাকতে পারে? সাংবাদিকদের সমস্ত প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলে, এটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। তখনই সেখানে সীতা চলে আসে। সাংবাদিকরা সীতাকে জিজ্ঞেস করলে সীতা বলে, এটা অ্যাক্সিডেন্টও হতে পারে, আবার নাও হতে পারে। ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। গীতার জবাব শুনে কমিশনার প্রচণ্ড বিরক্ত হয়। অন্যদিকে জয় বিক্রান্তের শরীরে পোড়া দাগ দেখতে পায়। ইলেকট্রিক শকের কারণে এমন দাগ হয়েছে। জয়ের মনে পড়ে ঠিক এমনই দাগ সে অজিতের শরীরেও দেখেছে। জয়ের মনে তখন একটু সন্দেহ জাগে যে অজিত আর বিক্রান্তের মৃত্যুর মধ্যে কোনো কানেকশন নেই তো। জয় তখন তার বন্ধুকে কল করে জিজ্ঞেস করে, অজিতের মৃত্যু কিভাবে হয়েছিল। আঞ্জি জানায়, ইলেকট্রিক শকের কারণে মৃত্যু হয়েছে। জয়ের সন্দেহ তখন আরও বেড়ে যায়। অল্প সময়ের ব্যবধানেই একইভাবে 2 জন মানুষের মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। জয় সিদ্ধান্ত নেয় অজিত আর বিক্রান্তের মৃত্যুর আসল কারণ সে খুঁজে বের করবেই। জয় আজ পর্যন্ত জানতে পারেনি তার বাবা মা কেন মারা গিয়েছিল। তাই আপন মানুষের মৃত্যুর কারণ জানতে না পারার কষ্টটা সে খুব ভালোভাবেই অনুভব করতে পারে। জয় এই কাজটা করতে চাচ্ছে মূলত অঞ্জলির জন্য। সে চায় অঞ্জলি জানুক তার বাবার কি হয়েছিল। পরের দিন জয় সীতার সঙ্গে দেখা করতে যায়। জয় সীতাকে নিজের পরিচয় দিয়ে বলে, আপনার সন্দেহ একদম ঠিক, বিক্রান্তের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট নয়। জয় আরও কিছু বলতেই যাবে তখনই সেখানে একজন ইন্সপেক্টর চলে আসে। ওই ইন্সপেক্টর আবার জয়কে খুব ভালোভাবেই চেনে। আসলে কারো মৃত্যু হলে জেনারেল ইনকোয়ারির জন্য ওই ইন্সপেক্টর ওই মৃত ব্যক্তির বাড়িতে যায়। আর এই কারণেই ওই ইন্সপেক্টর খুব ভালোভাবেই জয়কে চেনে আর জানে জয় মৃত বাড়িতে গিয়ে কি করে। জয়কে দেখে ইন্সপেক্টর ধমক দিয়ে বলে, তুমি এখানে কি করছো? সীতা জিজ্ঞেস করে, তুমি কি একে চেনো? ইন্সপেক্টর বলে, যেখানে মানুষ মরে সেখানেই একে দেখা যায়। জয় সীতাকে বলে, এমন কিছু না ম্যাডাম, আমি তো মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। সীতা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে এটা মার্ডার? জয় বলে,
কারণ সেম টু সেম ঘটনা কিছুদিন আগে অজিত নামের এক ব্যক্তির সাথেও ঘটেছে। জয় আরো কিছু বলতেই যাবে তখনই সীতার ফোন আসে। কলটা করেছিল কমিশনার। কমিশনার সীতাকে বলে 1 সপ্তাহের মধ্যে বিক্রান্তের কেসটা ক্লোজ করে দিতে। এই কথা শুনে সীতা খুব বিরক্ত হয়ে যায়। সে আর জয়ের কথা না শুনে বলে, তোমার যা সমস্যা তুমি সেই ব্যাপারে লোকাল থানায় গিয়ে কমপ্লেন করো। জয় সীতাকে রিকোয়েস্ট করতে শুরু করে, কিন্তু সেই ইন্সপেক্টর তখন তাকে জোর করে সেখান থেকে সরিয়ে দেয়। এতে জয় হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সীতাকে সবকিছু জানাতে না পেরে জয় হতাশ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে নিজের মতো করে ইনভেস্টিগেশন করে অজিতের মৃত্যুর কারণ খুঁজে বের করবে। জয় মন্দিরের পাশে বসে থাকা এক বৃদ্ধ ভিখারির কাছে জিজ্ঞেস করে সে বিক্রান্তের ব্যাপারে কিছু জানে কিনা। বৃদ্ধ ভিখারি তখন স্মার্টলি ইংলিশে বলে, আগে কয়েন দাও। জয় তাকে কয়েন দেয়। এরপর ভিখারি বলে, বিক্রান্ত অনেক ভালো মানুষ ছিল, সে প্রতিদিন এই মন্দিরে পূজা করতে আসতো। জয় জিজ্ঞেস করে সেইখানে সন্দেহজনক কিছু দেখেছিল কিনা। ভিখারি বলে, সবসময় একটা খাটো লোক এখানকার ইলেকট্রিক তারগুলো রিপেয়ার করে, কিন্তু গত 3 দিন আগে একটা লম্বা লোক রিপেয়ার করতে এসেছিল। সে রিপেয়ার না করে তার চেক করে দূরে দাঁড়িয়ে মন্দিরের দিকে নজর রাখতে শুরু করে। এরপর ভিখারি বলে, যখন বিক্রান্তের মৃত্যু হয়েছিল তখনও ওই লোকটা ওইখানে উপস্থিত ছিল। জয় জানতে চায় লোকটা দেখতে কেমন ছিল। ভিখারি বলে, লোকটা খাকি শার্ট পরা ছিল, তার মাথায় বিশাল টাক, তার পায়েও কিছু একটা প্রবলেম ছিল, হয়তো পোলিও হয়েছে, আর সে অনেক মোটা মোটা চশমা পরত। এর পরের দৃশ্যে আমরা বিবিএ ব্যাংকের ম্যানেজার এবং ডিরেক্টরকে দেখতে পাই। ওরা বশির নামের এক ব্যক্তিকে কল করে বলে, এসিপি সীতা এই কেস হ্যান্ডেল করছে, আমরা ধরা পড়ে যাব না তো? বশির বলে, আমি যাকে তাকে কন্ট্যাক্ট দেইনি, সাধুকে দিয়েছি। সাধুকে ধরা এতটা সহজ না। সাধু ছায়ার মতো, তার অস্তিত্ব আছে কিন্তু তাকে ছোঁয়া যায় না। এখানে আমরা বুঝতে পারি বিবিএ ব্যাংকের কর্তৃপক্ষই কন্ট্রাক্ট কিলার হায়ার করেছে বিক্রান্তকে হত্যা করার জন্য। যে ব্যক্তি কাজটা করেছে তার নাম সাধু। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে সাধু প্ল্যান করে বিক্রান্তকে হত্যা করেছে। অন্যদিকে জয় ওই স্থানে যায় যেখানে অজিতের মৃত্যু হয়েছে। এটাও একটা মন্দির। বিক্রান্তের মতো পুজো করতে এসেই তার মৃত্যু হয়েছে। জয় চারপাশটা ভালো করে দেখলে মন্দিরের পাশে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পায়। জয় সিকিউরিটি গার্ডকে অজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। গার্ড বলে, অজিত অনেক ভালো মানুষ ছিল, এত ভালো মানুষকে কেউ খুন কেন করবে? জয় জিজ্ঞেস করে, অজিতের মৃত্যুর দিন এমন কোনো লোককে আশেপাশে দেখেছিল কিনা যার মাথায় টাক আর খাকি ড্রেস পরা থাকে? গার্ড বলে, হ্যাঁ দেখেছি তো, লোকটার পায়ে পোলিও ছিল, সে এখানেই দাঁড়িয়েছিল, প্রায় 20 দিন ধরে লোকটা এখানে আসা যাওয়া করে। জয় এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ওই একই ব্যক্তি অজিত এবং বিক্রান্তকে হত্যা করেছে। অজিতের ব্যাপারে আরও ইনফরমেশন জানতে হলে জয়কে অজিতের পরিবার কিংবা প্রতিবেশীর কাছে জানতে হবে। কিন্তু জয় যেহেতু পুলিশের কেউ না, তাই তাকে কেউ ইনফরমেশন দিতেও চাইবে না। তাই জয় একটা প্ল্যান করে। পরের দিন সকালে সে সীতার বাড়িতে চলে যায়। সীতা তখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে। সীতা জয়কে দেখে বলে, আমি বিক্রান্তের কেস নিয়ে কাজ করছি, অন্য কোনো কেসের ব্যাপারে কথা বলতে চাইলে তুমি আমার কাছে নয়, লোকাল থানায় যাও। জয় বলে, আমি আজকে কোনো কেসের ব্যাপারে কথা বলতে আসিনি। সীতা জিজ্ঞেস করে, কেন এসেছো তাহলে? জয় বলে, আপনি গাড়িতে উঠুন, আমি যেতে যেতে বলছি। এই কথা বলে জয়ও সীতার গাড়িতে উঠে পড়ে। এরপর গাড়িতে উঠে জয় কোনো কাজের কথা না বলে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সীতার ড্রাইভারকে ভুলভাল বুঝিয়ে জয় অজিতের বাড়ির সামনে নেমে যায়। জয় আসলে এমনটা করে যাতে পুলিশের গাড়ি দেখে সবাই মনে করে জয়ও পুলিশ অফিসার। তার আইডিয়াটা কাজেও লেগে যায়। আশেপাশের মানুষরা তাকে পুলিশই ভাবতে শুরু করে। জয় অজিতের 2 প্রতিবেশীকে ডেকে অজিতের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রতিবেশীরা জানায় গত 2 সপ্তাহের মধ্যে অজিত 2 বার অ্যাক্সিডেন্টের শিকার হতে হতে বেঁচে গেছে। একবার ম্যানহোলে পড়ে যেতে গিয়ে বেঁচেছে, আর একবার কেউ একজন অজিতকে মেট্রো স্টেশন থেকে ধাক্কা দিয়েছে। বড় বিপদ হতে হতেও হয়নি। প্রতিবেশীরা আরও জানায় যে গত 15 দিন ধরে অজিত বলছিল কেউ একজন তাকে ফলো করছে। জয় যখন ওদের সঙ্গে কথা বলছিল তখন অঞ্জলি রুমের ভেতর থেকে তার দিকে উকি দিয়ে দেখতে থাকে। এরপর সে চুপচাপ বাইরে বেরিয়ে বাড়ির বাইরের পার্কের ওই বেঞ্চে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর জয়ও অঞ্জলির কাছে যায়। অঞ্জলির এখনো মন খারাপ। জয় অঞ্জলিকে বলে, আমি এখনো জানতে পারিনি তোমার বাবার কি হয়েছিল, তবে আমি প্রমিস করছি তোমার প্রশ্নের উত্তর আমি ঠিক খুঁজে বের করব। আমি তোমাকে অবশ্যই জানাবো তোমার বাবার কি হয়েছিল, কিন্তু তুমিও একটা প্রমিস করো, যেদিন আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো সেদিন আমি তোমার কাছে যা চাইবো তুমি তা দেবে। অঞ্জলিও তাতে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা জয় কবরস্থানে গিয়ে বন্ধুদের সঙ্গে বিক্রান্ত আর অজিতের মৃত্যুর ব্যাপারে ডিসকাস করে। অজিতকে মারার আগে কিলার অনেকদিন সময় ধরে তাকে ফলো করেছে, কিন্তু বিক্রান্তকে মেরেছে মাত্র 3 দিন ফলো করে। বিক্রান্তকে মারার পেছনে বড় একটা কারণ ছিল। বিক্রান্ত একটা বড় কেসের সঙ্গে জড়িত ছিল, কিন্তু অজিত তো একটা সাধারণ মানুষ, তাকে মারার পেছনে তো কোনো কারণ নেই। অঞ্জলিকে ঘিরেই অজিতের দুনিয়া ছিল।
ওকে মেরে কার কি লাভ হতে পারে সেটা বুঝতে পারে না জয়। এরই মাঝে কবরস্থানের এক কর্মচারী ডেভিডের কাছে কবরের একটা নেম প্লেট নিয়ে আসে। নামের বানান ভুল হয় ডেভিড তাকে বকাঝকা করে এবং তাকে বলে নেম প্লেট তৈরি করার আগে বানানগুলো ঠিকমতো প্র্যাকটিস করে নিলে আর এই ভুলটা হতো না। এই কথা শুনতেই জয়ের মনে হয় কিলারও নিশ্চয়ই প্র্যাকটিস করেছে। কিলারের মেইন টার্গেট ছিল বিক্রান্ত, তবে পারফেক্ট মার্ডার করার জন্য বিক্রান্তের আগে সে অজিতের উপর প্র্যাকটিস করেছে। দুজনেই একই নিয়মে প্রতিদিন মন্দিরে যেত, দুজনেই মেট্রোতে যাতায়াত করত, তাই প্র্যাকটিসের জন্য অজিত ছিল কিলারের কাছে বেস্ট টার্গেট। অজিতের সঙ্গে কিলারের কোনো শত্রুতা কিংবা তাকে মারার কোনো ডিল ছিল না। এদিকে কমিশনার সীতাকে ডেকে বলে বিক্রান্তের কেসটা ক্লোজ করে দিতে। কমিশনার বলে উপর থেকে কেস ক্লোজ করার প্রেশার আসছে, এটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। কিছুক্ষণ পর মিডিয়ার লোক আসবে, তুমি সবার সামনে বলে দেবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সীতা তখন বাধ্য হয়ে কমিশনারের কথা মতো সেটাই বলে দেয়, কারণ তার কাছেও তো কোনো প্রমাণ ছিল না। অন্যদিকে জয় খেয়াল করে দেখে অজিতের বাড়ির একদম সামনেই একটা বড় বিল্ডিং আছে। সে বুঝতে পারে ওই বিল্ডিং থেকেই কিলার অজিতকে ফলো করেছে, তাই জয় ওই বিল্ডিংয়ে যায়। অজিতের বাড়ির দিকে মুখ করা যে ফ্ল্যাটগুলো আছে, জয় সেই প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করে তারা কোনো টাক লোককে দেখেছে কিনা যে মোটা চশমা পরে আর তার পায়ে পোলিও আছে। সবার দরজা নক করতে করতে জয় এক রহস্যময় ব্যক্তির দরজায় পৌঁছায়। লোকটা বলে সে এমন কাউকে দেখেনি। এরপর লোকটা দরজা বন্ধ করতেই আমরা দেখতে পাই লোকটার রুমে টাক মাথার একটা প্রস্থেটিক মাস্ক, একটা নকল পা আর মোটা চশমা। অর্থাৎ জয় যাকে খুঁজছে এই লোকটাই সেই কিলার সাধু। সে রূপ বদল করে খুনগুলো করেছে, কিন্তু জয় নিজের অজান্তেই বড় বিপদের মুখে ঠেলে দেয় নিজেকে। কিলার বুঝে যায় জয় তাকেই খুঁজছে, তাই সাধু নিজের রুমে ঢুকেই পিস্তল নিয়ে লাল কাপড় পেঁচিয়ে বের হয় জয়কে খুন করার জন্য। জয় ততক্ষণে অন্য ফ্লোরে চলে গেছে। সাধু জয়কে খুঁজতে শুরু করে। জয়কে খুঁজতে খুঁজতে সাধুর পায়ে একটা পিন গেঁথে যায়, তার পা থেকে রক্ত বের হচ্ছিল। তবুও সে জয়কে ফলো করে। এক পর্যায়ে সে জয়কে খুঁজে পায়, কিন্তু জয় তখন লিফটে উঠে পড়ায় সাধু তাকে গুলি করতে পারে না। সাধু এবার সিঁড়ি বেয়ে ছাদের উপর চলে যায় এবং রশি দিয়ে এমন একটা পজিশন নেয় যেন রাস্তায় নামতেই সাধু তাকে গুলি করতে পারে। কিন্তু তখনই হঠাৎ বৃষ্টি চলে আসায় আশেপাশের সবাই ছাতা নিয়ে বাইরে বেরোয়, আর সেই ছাতার কারণে সাধু আর জয়কে দেখতে পায় না, যার কারণে সাধু আর জয়কে গুলিও করতে পারে না। তবে সাধু তো আর এত সহজে হাল ছাড়ার পাত্র না। সে বশিরকে কল করে বিল্ডিং এর আশেপাশে অ্যাক্টিভ থাকা সমস্ত ফোন নাম্বার কালেক্ট করে। সেখানে জয়ের নাম্বারও ছিল। বশির ফোন নাম্বারের মাধ্যমে জয়ের নাম ঠিকানা সব খুঁজে বের করে। ওই মুহূর্ত থেকে সাধু জয়কে ফলো করতে শুরু করে। এদিকে জয় কিলারকে খুঁজে বের করার জন্য আরও একটা প্ল্যান তৈরি করে। কিলার যেহেতু প্রফেশনাল, তার মানে আগেও সে একইভাবে আরও মার্ডার করেছে, কিন্তু সিমিলার মার্ডার কেসগুলোর ইনফরমেশন কালেক্ট করতে জয়কে কেস হিস্ট্রি জানতে হবে। তাই জয় তার বন্ধু সাত্তির কাছে যায়। সে যেহেতু হসপিটালের রেকর্ড রুমে জব করে, তার কাছে সমস্ত পোস্টমর্টমের রিপোর্ট আছে, কিন্তু সত্যি রিপোর্ট দিতে রাজি হয় না। কেউ যদি জানতে পারে তাহলে তার চাকরি থাকবে না। তখন আঞ্জি বলে রিপোর্ট শেয়ার না করতে পারলে জয়কে রিপোর্ট রুমে ঢোকানোর তো ব্যবস্থা কর। সাত্তি বন্ধুদের আবদার ফেলতে পারে না। সকলের চোখ ফাঁকি দিয়ে সে জয়কে রিপোর্ট রুমে ঢুকিয়ে দেয়। কেউ যেন বুঝতে না পারে তাই বাইরে থেকে তালাও লাগিয়ে দেয়। ওদিকে জয়ের ফোন ট্রেস করে সাধুও সেখানে পৌঁছে যায়। সাধু হসপিটালে ঢুকে আঞ্জি আর সাত্তিকে দেখতে পায়। সাত্তি আঞ্জিকে ইশারায় বলে যে সে জয়কে রেকর্ড রুমে ঢুকিয়ে তালা মেরে রেখেছে। তার সেই ইশারা সাধু বুঝতে পারে। রেকর্ড রুমে গিয়ে সে তালা ভাঙতে শুরু করে। তালা ভাঙার আওয়াজ শুনে জয় ভাবে হসপিটাল কর্তৃপক্ষের কেউ হয়তো এসেছে, তাই সে পালানোর চেষ্টা করে। এতে রেকর্ড রুমের অনেকগুলো আলমারি নিচে পড়ে যায়। তবে সাধু রুমে ঢোকার আগেই জয় সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়, আর এভাবেই সাধু আরও একবার তার টার্গেট মিস করে ফেলে। জয় সেখান থেকে বেরোনো মাত্রই তার কাছে একটা কল আসে এবং তাকে জানানো হয় তাকে এখনই একটা ক্লায়েন্টের কাছে যেতে হবে। জয় প্রথমে জরুরি কাজ আছে বলে নিষেধ করে দেয়, কিন্তু তার বস তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। শেষমেশ জয় বাধ্য হয়ে কাজটা করতে রাজি হয়ে যায়। জয় হাঁটছিল আর কথা বলছিল। অন্যদিকে সাধু তাকে ফলো করে যাচ্ছিল। জয় কথা বলতে বলতে একটা পাবলিক ওয়াশরুমে ঢুকে পড়ে। তার সামনে ছিল একটা বন্ধ পড়ে থাকা টেলিফোন বুথ। সাধু সেই বুথের আড়াল থেকে ওয়াশরুমের দিকে গান পয়েন্ট করে জয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও জয়ের কোনো হদিশ পাওয়া যায় না। সাধু তখন ওয়াশরুমে গিয়ে সবকিছু ভালোভাবে চেক করতে শুরু করে, কিন্তু না, জয় সেখানে নেই। সাধু এটা দেখে একটু কনফিউজড হয়ে যায়। সে চোখ বন্ধ করে এক ধ্যানে মনে করতে থাকে জয় কোনোভাবে তার চোখের আড়াল হয়ে চলে গেল না তো। তখনই হঠাৎ তার মনে পড়ে যায় জয় সত্যি তার সামনে দিয়ে বেরিয়ে গেছে, তবে সে তার কাজের জন্য মুসলিম ছদ্মবেশ নিয়েছিল। এই কারণে সাধু তাকে দেখেও চিনতে পারেনি। এমন সময় সাধুর কাছে সেই হ্যান্ডেলারের ফোন আসে। সে সাধুকে বলে, তোমার কি হয়েছে? যে সাধুকে আমি মিশনে পাঠিয়েছি তার টার্গেট তো কখনো মিস হয় না।
সাধু এর কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে জয় বাড়িতে গিয়ে সমস্ত ডকুমেন্টগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে সেগুলোর মধ্যেকার কানেকশন খুঁজতে শুরু করে। ওদিকে সাধু জয়ের ওপর অ্যাটাক করার জন্য নতুনভাবে প্রস্তুতি নিচ্ছিল। পরদিন সকালে জয় সমস্ত ডকুমেন্ট রেডি করে তার ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে যায় কফি শপের উদ্দেশ্যে। জয়ের বন্ধু জিজ্ঞেস করে সে সাত সকালে হন্তদন্ত হয়ে কফি শপে যাচ্ছে কেন। জয় বলে কারণ সীতা ম্যাডাম এখন ওখানেই আছে। তার বন্ধু জিজ্ঞেস করে তুই কিভাবে জানলি? জয় বলে আমি কমিশনার অফিসে ফোন করেছিলাম, সেখান থেকেই জেনেছি। জয়ের বন্ধু অবাক হয়ে বলে এই বুদ্ধিগুলো তুই বসের সামনে কেন দেখাস না? এসব বলতে বলতে তারা কফি শপের দিকে যেতে থাকে। আর জয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে সাধু পৌঁছে যায় তার বাড়িতে। সে জানতো জয় তার ঘরের চাবি দরজার উপরে রাখে, তাই সে সেখান থেকে চাবি নিয়ে ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে জয় ওই ফাইলগুলো কোথায় রেখেছে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। ওদিকে সীতা পরিবারের কথায় ওই কফি শপে গিয়েছিল পাত্রের সঙ্গে দেখা করতে, কিন্তু পাত্র এতটাই বেশি খুঁতখুঁতে ছিল যে সীতা বিরক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে বেরোতে পারছিল না। এমন সময় সেখানে জয় গিয়ে তাকে বলতে শুরু করে আপনি ঠিকই বলেছিলেন ম্যাডাম, এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয়, এগুলো মার্ডার। কিন্তু সীতা তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না। সে বারবার জয়কে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এইসব বিষয় নিয়ে ডিসকাস করার জন্য সঠিক জায়গা এটা নয়। কিন্তু জয় তো একেবারেই নাছোড়বান্দা, সে তার কথা বলেই যাচ্ছিল। সে সীতাকে ওই ফাইলগুলো দেখিয়ে বলে এমন ঘটনা একটা নয়, আরও হয়েছে। কিন্তু সীতা তার কোনো কথায় পাত্তা না দিয়ে পুলিশ ডেকে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর যাওয়ার সময় সে জয়কে বলে অযথা হিরো সাজার চেষ্টা করো না। সেটা শুনে জয় থমকে দাঁড়ায়। সে সীতাকে বলে আমি হিরো সাজার চেষ্টা করছি না, আমি অলরেডি হিরো হয়ে গেছি। যেদিন ওই অঞ্জলি নামের বাচ্চা মেয়েটা আমার আঙুল ধরেছিল, ওই দিনই আমি ওই মেয়েটার কাছে হিরো হয়ে গেছি। অঞ্জলি এত মানুষ ফেলে আমার উপর ভরসা করেছে, আমিও তাকে কথা দিয়েছি তার বাবার খুনিকে সাজা দেব। আমি তার সেই ভরসা ভাঙতে পারবো না ম্যাডাম। এই কথা বলে জয় নিজেই সেখান থেকে চলে যায়। কথাগুলো এবার সীতার মনেও একেবারে গেঁথে যায়, তাই সে ওই ফাইলটা তুলে নিয়ে পড়তে শুরু করে। সেখান থেকে বেরোনোর পর ইন্সপেক্টর জয়কে বলে তোমার কথা শুনে মনে হচ্ছে ওই খুনি অনেক চালাক, তো সে যদি এতই চালাক হয়ে থাকে তাহলে তো সবার আগে তোমাকে মারার কথা। জয় সেটা শুনে কনফিডেন্সের সাথে বলে মারবে তো তখন যখন জানবে কাকে মারতে হবে। এদিকে সাধু ফাইনালি ওই ফাইলের কিছুটা অংশ জয়ের সিলিংয়ে লাগানো দেখতে পায় এবং ভাবতে থাকে কিভাবে ডকুমেন্টগুলো নষ্ট করবে। কিছুক্ষণের মধ্যেই জয় বাড়ি ফিরে যখন তার চাবিটা নিতে যায় তখন সে দেখে চাবিটা জায়গা মতো নেই। তার মনে একটু খটকা লাগে, তার মনে হচ্ছিল বাড়ির ভেতরে কেউ ঢুকেছে, আর হয়তো এখনো তাকে সে ফলো করছে। তাই সে খুব কৌশলে চাবিটা ফেলে দিয়ে সেটা ওঠানোর বাহানায় ভাবতে থাকে এখন সে কি করবে। ওদিকে দেখা যায় সাধু সত্যিই তার উপর দূর থেকে নজর রাখছিল। জয় তখন বুদ্ধি খাটিয়ে তার হাতের চাবিটা দিয়ে দরজা না খুলে বরং জানালায় একটা ছোট্ট ছিদ্র করে। সেটা দিয়ে সে ভেতরে উকি দিয়ে দেখতে পায় রুমের মাঝ বরাবর একটা গ্যাসের সিলিন্ডার রাখা। তখনই হঠাৎ গ্যাসের খুব কড়া গন্ধ নাকে এসে লাগে জয়ের। সে বুঝতে পারে ভেতরে ওই খুনি তার মরণ ফাঁদ পেতে রেখেছে। তাই সে হুট করে উঠেই চাবিটা রেখে সোজা বাইরের দিকে হাঁটতে শুরু করে দেয়। তার এমন অদ্ভুত কাণ্ড দেখে সাধু বেশ অবাক হয়। সেও জয়ের পেছন পেছন তাকে ফলো করতে থাকে। জয় বেচারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল খুনি হয়তো তাকে দেখেনি বা চেনে না, কিন্তু সে যে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এটা জয় নিজেও ভাবতে পারেনি। তাছাড়া সে এটাও ভালো করে জানতো ওই খুনি অর্থাৎ সাধু এখনো তাকে ফলো করে যাচ্ছে। তাই সে তাড়াহুড়ো করে লোকের ভিড়ে মিলিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও তার ভয় কাটছিল না। সাধু অবশ্য এর মধ্যে বেশ কয়েকবার লুকিয়ে জয়কে গুলি করার চেষ্টা করেছে, কিন্তু মানুষের ভিড়ের কারণে সেটা সম্ভব হয়নি। এরই মাঝে জয় আরও একটা বুদ্ধি কাজে লাগায়। সে হুট করে সামনের ডিউটিরত পুলিশকে গিয়ে কষে একটা চড় মেরে দেয়। এখন স্বাভাবিকভাবেই পুলিশ এতে রেগে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারা যখন জয়কে নিয়ে যাচ্ছিল তখন সে আশেপাশে সাধুকে খোঁজার চেষ্টা করছিল। তাকে যখন ভ্যানে ওঠানো হচ্ছিল তখনই হঠাৎ তার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা হুডি পরা একটা লোকের দিকে। যদিও জয় তার চেহারা দেখতে পায় না, তবে সে বুঝে যায় ওই লোকটাই সেই খুনি। জয়কে পুলিশ অ্যারেস্ট করার কারণে সাধুর জয়কে মারার প্ল্যান এবারও ভেস্তে যায়। তবে সে হার মানে না। পরদিন জয়কে কোর্টে পেশ করা হলে ডিউটিরত পুলিশ অফিসারকে চড় মারার দায়ে তার 10 দিনের জেল হয়ে যায়। ঘটনাক্রমে সাধুও সেখানে উপস্থিত ছিল এবং সেও এই রায় শুনতে পায়। আর সেই সাথে সে সিদ্ধান্ত নেয় 10 দিন পর অক্টোবরের 2 তারিখ জয় জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই সাধু তাকে মেরে ফেলবে, সেটা যেভাবেই হোক। জয়কে যখন কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও বেচারা ভীষণ ভয়ে ছিল। সে যাকেই দেখছিল তাকেই খুনি বলে মনে হচ্ছিল। প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বের পর যখন সে ফাইনালি জেলের ভেতরে পৌঁছায় তখন সে একটু আশ্বস্ত হয় যে এখন আর ওই খুনি তার পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু তার মন পুরোপুরি শান্ত হচ্ছিল না। তখন সে ঠান্ডা মাথায় নিজেকে বোঝায় যে
মানুষ জীবনের ৮০% সিদ্ধান্ত নিজের ভয়ের উপর ভিত্তি করে নেয়, আর যদি কোনোভাবে সে নিজের ভয়কে কাবু করতে পারে তাহলেই সে জীবনে জয়লাভ করতে পারে। তাই এবার জয়ও তার ভয়কে জয় করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এত কিছুর মধ্যে সে একটা ভুল কাজ করে ফেলেছিল। সেটা হলো নিজের আসল চেহারা ওই কিলারকে দেখানো। না হলে ওই কিলার তাকে চিনতেও পারতো না, আর এভাবে তার পেছনেও পড়তো না। এখন জয় এটা তো বুঝে গিয়েছিল যে ওই কিলার তাকে না মেরে শান্ত হবে না, কিন্তু মারবেটা কিভাবে? সে কি জেলে আসবে, নাকি জয়ের জেল থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা করবে? এই ভেবেই তার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। ওদিকে সাধুরও একই অবস্থা। আজ পর্যন্ত তার কোনো টার্গেট মিস হয়নি, কিন্তু জয়ের কাজকর্ম বোঝাটা তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জয় তো চাইলেই কোনো বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারত, বা ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে পারত, কিন্তু এত সবকিছু ফেলে সে জেলে যাওয়া কেন বেছে নিল? এটাই সাধু বুঝতে পারছিল না। তবে কারণ যাই হোক, অক্টোবরের ২ তারিখ যে জয়ের জীবনের শেষ দিন, এটা নিয়ে সাধু একেবারে নিশ্চিত। এখানে তার কোনো রকম কনফিউশন নেই। এখন দুইজনই অধীর আগ্রহে অপেক্ষা করছিল একে অপরের পরবর্তী পদক্ষেপ জানার জন্য। পরদিন জয় ওই জেলেই বন্দী থাকা এক কুখ্যাত কন্ট্রাক্ট কিলারের সঙ্গে গিয়ে দেখা করেন। জয় তার কাছে গিয়ে সরাসরি বলে, কেউ আমাকে মারার চেষ্টা করছে। লোকটা বলে, এটা আমাকে কেন বলছো? জয় বলে, আমার কাছে আর কোনো অপশন ছিল না। লোকটা জয়ের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করলে জয় বলে, তুমি জেলে আসার আগ পর্যন্ত অনেক মানুষকে খুন করেছো, কিন্তু এখন তোমার কাছে একটা অপশন আছে, একটা সুযোগ আছে কারো জীবন বাঁচিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার। ভেবে দেখো। লোকটা তখন সত্যিই বেশ চিন্তায় পড়ে যায়। তখন জয় বলে, আমি জানতে চাই তোমাদের মতো কিলারদের চিন্তাধারা কেমন হয়, তোমাদের মেইন মোটিভ কি হয়? উত্তরে লোকটা বলে, সবার চিন্তাধারা একরকম নয়, এক একজন এক এক মোটিভ নিয়ে এই পেশায় আসে। তবে দুটো জিনিস সবার ক্ষেত্রেই সেম থাকে। প্রথমটা হলো আমাদের পরিচয়। আমরা কখনোই কাউকে আমাদের আসল পরিচয় জানতে দেই না, এমনকি আমাদের বসও আমাদের আসল পরিচয় জানবে না। এটাই আমাদের নিয়ম। যদি ভুলেও কেউ আমাদের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে সেটাই হবে ওই ব্যক্তির জীবনের শেষ দিন। জয় তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, যদি কেউ আমাদেরকে নাই চিনবে তাহলে আমরা কন্ট্রাক্ট পাবো কিভাবে? লোকটা তখন হেসে বলে, তোমাকে দেখে তো এতটা বোকা মনে হয় না, তাহলে বোকার মতো প্রশ্ন করছো কেন? এসব কাজের জন্য একজন মিডলম্যান থাকে, যাকে হ্যান্ডলার বলা হয়। শুধুমাত্র সে ছাড়া আর কেউই কিলারের আসল পরিচয় বা চেহারা সম্পর্কে জানে না। সেই সমস্ত ডিল হ্যান্ডেল করে এবং কিলারের কাছে ক্লায়েন্টের ডকুমেন্ট পাঠানোর ব্যবস্থা করে। আমাদের জন্য সব থেকে জরুরি হলো আমাদের পরিচয় গোপন করা, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট। আমাদের কাছে যদি কাউকে মারার কন্ট্রাক্ট আসে, তার মানে সে বেঁচে আছে, আর আমাদেরকে যেভাবেই হোক নিজেদের টার্গেটকে মারতেই হয়। যদি আমরা আমাদের টার্গেট মিস করি তাহলে আমাদেরকে মারা পড়তে হবে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই আরেক দিকে ওই হ্যান্ডেলার সাধুর কাছে নতুন কন্ট্রাক্ট পৌঁছানোর ব্যবস্থা করে। সে একটা বাচ্চা ছেলেকে ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে পাশের একটা লেটার বক্সে ফেলে আসতে বলে। সাধু সময় মতো সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে নেবে। এভাবেই তাদের কাজ হতো। কিন্তু অবাক করার ব্যাপার হলো, এবার সাধু ক্লায়েন্টের ইনফরমেশন পাওয়ার পর মিশনে না নেমে বরং ওই হ্যান্ডলারের সঙ্গে দেখা করতে আসে। তাকে দেখে লোকটা ভীষণ অবাক হয়, সাথে খুব ভয়ও পায়। সাধু তাকে বলে, সরি, আমি টার্গেট মিস করে ফেলেছি, তবে তুমি চিন্তা করো না, আমি আমাদের নাম বদনাম হতে দেব না। এই বলে সে নিজের মুখে একটা অ্যান্টি পয়জন মাস্ক পরে রুমের ভেতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। লোকটা বুঝে গিয়েছিল তার বাঁচার আর কোনো উপায় নেই, তাই সে চেষ্টাও করে না। চেয়ারে বসা অবস্থাতেই সে ছটফট করতে করতে মারা যায়। অন্যদিকে জয় ততক্ষণে সীতাকে ফোন করে বলে, ম্যাম, আপনাকে একটা জরুরি খবর দেওয়ার আছে। সীতা তাকে অ্যাভয়েড করতেই যাচ্ছিল, কিন্তু জয়ের রিকোয়েস্টে সে জয়ের কথা শুনতে বাধ্য হয়। জয় তখন বলে, ওই কিলারদের পেছনে একজন হ্যান্ডলার থাকে, তার কাছে পৌঁছতে পারলে আমরা কিলার পর্যন্তও পৌঁছে যাব। আপনার কাছে তো কল রেকর্ড আছে, একবার ভালোভাবে চেক করুন, হ্যান্ডলারের নাম্বার নিশ্চয়ই রেকর্ডে আছে। কিন্তু সীতা না তো তার কথা বিশ্বাস করতে চায়, আর না তার কথা মতো কাজ করতে চায়। জয় তখন তাকে রিকোয়েস্ট করে বলে, ম্যাম, ওই কিলার আমাকেও মারতে চায়। যদি বিশ্বাস না হয় তো আমার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, ওখানে গ্যাসের সিলিন্ডার লিক করে রাখা হয়েছে আমাকে মারার জন্য। সীতা তখন জয়ের বাড়িতে খোঁজ নেওয়ার জন্য একজন ইন্সপেক্টরকে পাঠায়। সেখানে গিয়ে ইন্সপেক্টর যেই না রুমের দরজা খোলে, অমনি দরজার সাথে রাখা বারুদে ঘষা লেগে গ্যাসের কারণে দরজায় আগুন লেগে যায়। সৌভাগ্যবশত ইন্সপেক্টর সঠিক সময়ে সেখান থেকে সরে এসেছিল, তাই তার কোনো ক্ষতি হয় না। সে অফিসে ফিরে সীতাকে বিষয়টা জানালে সীতা বুঝতে পারে জয় আসলেই সত্যি বলছে। তাই সে ওই রেকর্ড থেকে হ্যান্ডলারের নাম্বার খুঁজে বের করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তার টিমের একজন তাকে জানায় যে ওই লিস্টে বশির নামের একজন পানওয়ালার নাম্বার আছে, যাকে গতকাল মেরে ফেলা হয়েছে। সীতা বুঝতে পারে বশিরই সেই হ্যান্ডলার, তাই সে বশিরের মার্ডার স্পট ভিজিট করতে যেতে চায়, আর যাওয়ার সময় সাথে করে জয়কেও নিয়ে যেতে চায়।
কিন্তু ইন্সপেক্টর তখন জানায় যে জয় তো জেলে। সেটা শুনে সীতা একটু অবাক হয়। তবে পরে যখন সে আসল ঘটনা জানতে পারে তখন সে জয়কে নিজের দায়িত্বে জেল থেকে ছাড়িয়ে নিয়ে ক্রাইম স্পটের উদ্দেশ্যে রওনা হয়। সেখানকার লোকাল পুলিশ যারা কিনা বশিরের কেসটা হ্যান্ডেল করছিল তাদের ধারণা বশির হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই তারা বশিরের মৃত্যুতে তেমন একটা গুরুত্ব দেয় না। তারা এসব নিয়ে কথা বলছিল, এরই মাঝে জয়ের চোখ পড়ে টেবিলের ওপরে থাকা একটা রেজিস্টারের দিকে। সে ওই রেজিস্টার চেক করে দেখে সেখান থেকে একটা পেজ ছিঁড়ে ফেলা হয়েছে আর একটা ছোট্ট স্টিকি নোটও গায়েব করে দেওয়া হয়েছে। জয় তখন আশেপাশে ভালোভাবে চেক করলে টেবিলের নিচে ওই স্টিকি নোটটা আটকে থাকতে দেখে। সেখানে একটা ডেট, টাইম আর একটা মার্কেটের অ্যাড্রেস দেওয়া ছিল। ঘটনাক্রমে ডেটটা ওই দিনেরই ছিল আর ঠিক সন্ধ্যা 6:30টার সময় ওই মার্কেটে কিলারকে যেতে বলা হয়েছিল। জয় তখন নিশ্চিত ছিল যে ওই মার্কেটে গেলে ওই কিলারকে অবশ্যই পাওয়া যাবে। সীতা তখন দ্রুত ব্যাকআপ ফোর্স ডেকে পাঠায় এবং তাদেরকে সিভিল পোশাকে নিয়ে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর সীতা তার টিমের সবাইকে মার্কেটের চারিদিকে ছড়িয়ে পড়তে বলে আর জয়কে বলে তার সঙ্গে থাকতে, কারণ একা থাকলে তার জীবনের ঝুঁকি আছে। কিন্তু জয় বলে সে একাই থাকবে। এতে যদি ওই কিলার তার উপর অ্যাটাক করতেও আসে তাহলে সীতা খুব সহজেই তাকে ধরে ফেলতে পারবে। সীতা তখন আর কথা না বাড়িয়ে জয়ের হাতে একটা ওয়াকিটকি ধরিয়ে দিয়ে সিসিটিভি মনিটরিং রুমে গিয়ে সবার উপর নজর রাখতে শুরু করে। বাকিরা তখন পুরো মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে কিলারদেরকে খোঁজায় ব্যস্ত। জয় সবাইকে জানিয়ে দেয় যে কিলারের মাথায় টাক পড়া, সে মোটা চশমা পরে আর তার পায়ে পোলিও আছে। পুলিশরা সেই অনুপাতে সাধুকে খুঁজতে শুরু করে, কিন্তু পুরো মার্কেট খুঁজেও তেমন কাউকেই পায় না। এরই মাঝে সাধু সেখানে হাজির হয়ে যায়। সেখানে এসে সে জয়কে দেখা মাত্রই তার পিস্তল বের করতে যায়, কিন্তু পরক্ষণেই হঠাৎ সে লক্ষ্য করে জয় মার্কেটের মাঝামাঝি দাঁড়িয়ে কাউকে খুঁজছে আর ওয়াকি টকিতে কথা বলছে। এটা দেখে সে বুঝতে পারে পুলিশ নিশ্চয়ই আশেপাশেই আছে। এখন সাধুর অবজারভেশন তো অনেক সূক্ষ্ম ছিল, তাই সে তার আশেপাশের লোকগুলোকে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারে তাদের মধ্যে কে পুলিশ আর কে সাধারণ মানুষ। সাধু তখন পুলিশদেরকে এড়িয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে জয়ের বর্ণনা অনুযায়ী কাউকে খুঁজে না পাওয়াতে সীতা ভীষণ বিরক্ত হয়ে যায়। একবার সে অপারেশন বন্ধ করে দিতেও চাচ্ছিল, তখনই হঠাৎ কি মনে করে সে তার টিমকে বলে, বর্ণনার সবগুলো বৈশিষ্ট্য থাকা লাগবে এমন না, যদি কোনো একটা বৈশিষ্ট্য দেখো তাহলেও তাকে অ্যারেস্ট করো। তার টিমের লোকেরা তখন সেই অনুপাতে লোকজনদেরকে আটক করতে শুরু করে আর সেটা দেখে সাধু মজা নিতে থাকে। এসবের মাঝেই সে জয়ের সামনেও পড়ে, এমনকি সিগারেট খাওয়ার জন্য তার কাছে লাইটারও চায়। জয় তাকে লাইটার দিয়েও দেয়, কিন্তু এত কিছুর পরেও সে সাধুকে চিনতে পারে না। এরপর যখন সাধু তাকে লাইটারটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায় তখন হঠাৎ লাইটারের দিকে চোখ পড়তেই জয় বুঝতে পারে কিলার তার আশেপাশেই আছে, কারণ ওই লাইটারে অক্টোবর 2-এর ডেট লেখা ছিল। সে দ্রুত সীতাকে জানায় যে কিলার ওই মার্কেটেই আছে, তাই তারা সবাই মিলে আরো জোরদারভাবে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু এবারও ফলাফল শূন্য। সাধু খুব কৌশলে সবাইকে আড়াল করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জয় তাকে খুঁজে না পেয়ে এবার খুব চিন্তায় পড়ে যায়, কারণ এবার যদি তার টার্গেট মিস হয় তাহলে সীতা হয়তো তাকে আর সুযোগ দেবে না। তাই সে সিসিটিভি মনিটর রুমে গিয়ে নিজেই ভালো করে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার বর্ণনা অনুযায়ী কোনো লোকের হদিশ পাওয়া যায় না। একটা পর্যায়ে সীতা বিরক্ত হয়ে সত্যি সত্যি সার্চ অপারেশন বন্ধ করে দেয়। সেই সাথে সে জয়ের ওপর অনেক রাগারাগিও করে, কারণ জয়ের কারণে তাদের এতটা সময় নষ্ট হলো। জয়েরও তখন কিছুই বলার ছিল না, তাই সেও চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু সে কোনোভাবেই শান্ত হতে পারছিল না। সে নিশ্চিত ছিল যে ওই কিলার তার আশেপাশেই ঘুরছিল। বাড়ি ফিরে এসে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে সে। খুনিকে না ধরা পর্যন্ত জয় কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। কিন্তু সমস্যা হলো, যাকে সে কখনো দেখেইনি, চেনেই না, তাকে ধরা তো আর মুখের কথা নয়। বেচারা তখন বারবার অঞ্জলি মেয়েটার কথা ভাবছিল। ওই বাচ্চা মেয়েটাকে করা প্রমিস সে কিভাবে ভাঙবে? কোনো দিকের কোনো সুরাহা সে করতে পারছিল না। তাই এক বুক হতাশা নিয়ে সে অঞ্জলিদের বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবতে শুরু করে এখন সে কি করবে। তখনই হঠাৎ তার কাছে তার আন্টির কল আসে। জয় কলটা রিসিভ করে কিন্তু কোনো কথা বলে না। তাকে চুপচাপ থাকতে দেখে তার আন্টি বুঝে যায় জয়ের মন ভালো নেই। সে জয়কে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? তখন জয় কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি হয়তো হেরে গেছি আন্টি। তার আন্টি বলে, হেরে যাওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু হারের ভয়ে লড়াই করা ছেড়ে দেওয়াটা কাপুরুষের লক্ষণ। জয় তখন বিরক্ত হয়ে বলে, লড়াই করার জন্য শত্রুকে দেখাও তো লাগবে, আমি তো তাকে দেখতেই পাচ্ছি না। তখন তার আন্টি বলে, দেখতে পাচ্ছ না নাকি দেখার চেষ্টা করছো না? এটা শুনেই জয়ের টনক নড়ে। সে বুঝতে পারে কিলার হয়তো তার চোখের সামনে দিয়েই ঘোরাফেরা করছে, কিন্তু সে ওই লোকটাকে ধরতে পারছে না। তাই সে আবারও তার বন্ধুদেরকে নিয়ে পৌঁছে যায় ওই মার্কেটের সিসিটিভি ফুটেজগুলো চেক করার জন্য।
সেখানে গিয়ে সে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্যামেরা দেখতে থাকে, কিন্তু না, এবারও তাদের চোখে কিছুই ধরা পড়ে না। জয়ের বন্ধুরা তখন বলে, ক্যামেরায় তো কিছুই দেখা যাচ্ছে না, কিভাবে ধরবো লোকটাকে? তখন জয় বলে, ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে তারা আমাদের টার্গেট না, আমাদের সেই লোকটাকে খুঁজে বের করতে হবে যে ক্যামেরা থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছে। তখন তারা সবাই মনোযোগ দিয়ে এমন একটা লোককেই খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে লোকটাকে পেয়েও যায়, যে কিনা প্রত্যেকটা ক্যামেরা থেকেই খুব কৌশলে নিজেকে আড়াল করেছে। কিন্তু এখানে দুটো সমস্যা দেখা যায়। এক, জয় সবার কাছ থেকে যেরকম বর্ণনা শুনেছে এই লোকটার সঙ্গে তার একটারও মিল নেই। আর দুই, কোনো ক্যামেরাতেই লোকটার চেহারা দেখা যাচ্ছে না, এমনকি সামান্য কোনো হিন্টও পাওয়া যাচ্ছে না যার মাধ্যমে তাকে আইডেন্টিফাই করা যায়। এসব নিয়ে ভাবতে গিয়ে সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। ঠিক তখনই জয়ের মনে পড়ে কিলার সব ক্যামেরা ফাঁকি দিতে পেরেছিল কারণ সে ওই ক্যামেরার অবস্থান জানতো, কিন্তু একটা ক্যামেরার অবস্থান কারো জানার কথা নয়। তাই তারা এবার ওই মার্কেটে ঢোকা আর বেরোনোর রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করে। ওই মার্কেটের বাইরে একজন সিকিউরিটি গার্ড সবসময় পাহারায় থাকে আর তার হাতে একটা সিক্রেট ক্যামেরা সবসময় রাখা থাকে, যেটা সাধারণত অন্য কোনো মার্কেটে দেখা যায় না এবং সেটা সাধারণ মানুষের চোখেও পড়ার কথা না। সৌভাগ্যবশত তারা ওই ফুটেজ থেকে কিলারের চেহারার কিছুটা অংশ দেখতে পায়। যদিও তার চেহারাটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না, কিন্তু জয় তার চোখের চাহনি দেখে আর দূর থেকে তার একটা মুদ্রাদোষ দেখেই বুঝে ফেলে লোকটা আসলে কে। সে দেখতে পায় ওই লোকটা পানি খেয়ে বোতলটা দুমড়ে পকেটে রাখছে। আর ঠিক এমনই একটা অদ্ভুত কাজ সে অ্যাপার্টমেন্টের একটা লোককে করতে দেখেছিল। দুয়ে দুয়ে চার করলেই জয় বুঝে যায় ওই লোকটাই সেই কিলার। সে হয়তো ছদ্মবেশে সবার সামনে যায়, যার কারণে তার আসল চেহারার বর্ণনা এতদিন সে জানতে পারেনি। তার বন্ধুরা তখন হতাশ হয়ে বলে, আমরা যদি ওই লোকটার চেহারাই না দেখতে পাই তাহলে ধরবো কি করে? তখন জয় বলে, চেহারা আছে আমার ফোনে। আসলে জয় ওই দিন সবার কাছে গিয়ে শুধুমাত্র পোলিও রোগীর খোঁজই করেনি, বরং তাদের সবার ভিডিও রেকর্ড করেছিল। আর সেখান থেকেই তারা ওই লোকটার চেহারা সবাই দেখতে পায়। পরদিন সকাল সকাল ওই ভিডিও নিয়ে সে পৌঁছে যায় সীতার কাছে, কিন্তু এটা তো আর কোনো সলিড এভিডেন্স না, তাই সীতা তার কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না। এতে জয় আর তার বন্ধুরা সবাই খুব হতাশ হয়ে পড়ে। রাতে যখন তারা সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছিল, তখন জয়ের বন্ধু ডেভিড বলে, তুই মন খারাপ করিস না, কি আর করা, সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু জয় বলে, কে বলেছে সবকিছু শেষ হয়ে গেছে? আমি না বলা পর্যন্ত কিচ্ছু শেষ হবে না। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তার এক বন্ধু জিজ্ঞেস করে, তুই এবার কি করতে চাচ্ছিস? তখন জয় বলে, চল আমরা সবাই ওই কিলারকে মেরে ফেলি, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তার এমন ভয়ঙ্কর কথা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা তো কেউ খুনি নয়, কিন্তু তবুও তারা জয়কে সাহায্য করতে রাজি হয়। জয়ের মাথায় তখন একটা অদ্ভুত আইডিয়া আসে। সে তার বন্ধুদেরকে বলে, ওই খুনির সুপার পাওয়ার হচ্ছে তার পরিচয় এখনো দুনিয়ার সামনে আসেনি, তাই আমরা তাকে তার গর্ত থেকে বের করার জন্য তার পরিচয় সবার সামনে আনবো। এখন থেকে প্রতিদিন তার নামে আমরা পেপারে শ্রদ্ধাঞ্জলির অ্যাড ছাপাবো। যেমন কথা তেমন কাজ। জয় এরপর থেকে প্রত্যেক দিন সাধুর ছবি দিয়ে পেপারে অ্যাড ছাপাতে শুরু করে। অন্যদিকে সাধু তখন তার নতুন টার্গেটকে ফলো করায় ব্যস্ত ছিল। জয়কে নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না, কারণ জয়ের জন্য তো সে একটা ডেট ফিক্স করে রেখেই দিয়েছিল। এদিকে জয় আর তার বন্ধুরাও ওই কিলারকে খোঁজার জন্য চারিদিকে ফাঁদ পেতে রাখে, কারণ ব্যাপারটা এখন শুধু নিজেদের সেফটির নয়, বরং একটা নির্দোষ মানুষকে ওই কিলারের হাত থেকে বলি হওয়া থেকে বাঁচানোরও। জয়ের বিশ্বাস ওই অ্যাড দেখে কেউ তো ওই কিলারকে অবশ্যই চিনতে পারবে, আর তখনই জমবে আসল খেলা। তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। ওদিকে সেই ইন্সপেক্টর প্রতিদিন ওই কিলারের অ্যাডটা এনে সীতাকে দেখায়, কিন্তু কোনো কথা বলে না। রোজ রোজ ওই একই মুখ দেখতে দেখতে সীতা বিরক্ত হয়ে যাচ্ছিল। এরই মাঝে এক বৃদ্ধ লোক প্রতিদিন ওই একই অ্যাড দেখে বেশ অবাক হয়, আর ঠিক সেই মুহূর্তেই সে সাধুকে তার বাড়ির সামনে দিয়ে যেতে দেখে। লোকটা ওই ছবির সঙ্গে সাধুর চেহারা ভালোভাবে মিলিয়ে দেখে এটাই সেই লোক। এতে বৃদ্ধ বেশ চিন্তায় পড়ে যায়। সে ওই অ্যাডে থাকা নম্বরে কল করে জয়কে জিজ্ঞেস করে, তুমি পেপারে যে লোকটার অ্যাড দিয়েছিলে সে কি সত্যিই মারা গেছে? জয় জিজ্ঞেস করে, আপনি এমন প্রশ্ন কেন করছেন? তখন লোকটা বলে, আসলে আমি আজকেই হুবহু ছবির মতোই একটা লোককে দেখেছি, তাই তোমাকে জিজ্ঞেস করছি। জয়ের মনে তখন একটু আশা জাগে। সে ওই লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় দেখেছেন তাকে? লোকটা তখন তাকে অ্যাড্রেস দিয়ে দেয়। এদিকে সীতা বিরক্ত হয়ে ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে, কি চাও তুমি? ইন্সপেক্টর বলে, ম্যাডাম জয়কে আর একটাবার সুযোগ দিন। সীতা তখন বাধ্য হয়ে জয়কে আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ওই ইন্সপেক্টরকে সঙ্গে নিয়েই জয়ের সাথে পৌঁছে যায় সাধুর বাড়ির কাছে। বাইরে থেকে তারা ওই বাড়ির উপর নজর রাখছিল, কিন্তু তখনই হঠাৎ একটা গুলি এসে পুলিশের বাইকের চাকায় লাগে। পুলিশরা কিছু বুঝে ওঠার আগেই পরবর্তী গুলিটা লাগে ওই ইন্সপেক্টরের পায়ে।
সীতা তৎক্ষণাৎ ইন্সপেক্টরকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে এবং কন্ট্রোল রুমে ফোন করে ব্যাকআপ ফোর্স ডেকে পাঠায়। জয় তখন খুব সাবধানতার সঙ্গে ওই ইন্সপেক্টরকে নিয়ে তার বন্ধুর ভ্যানে করে হসপিটালে পাঠিয়ে দেয়। এরই মাঝে পুলিশ ফোর্সও সেখানে হাজির হয়ে যায়। সীতা তখন তার টিমকে কয়েকটা ভাগে ভাগ করে চারিদিক থেকে বাড়িটা ঘেরাও করতে বলে, আর একজনকে সামনের একটা বিল্ডিং এর ছাদে পাঠিয়ে দেয় ওপর থেকে বাড়িটার ওপর নজর রাখার জন্য। সে ওপর থেকে সীতাদেরকে গাইড করতে থাকে, আর সীতারা সেই গাইডেন্স অনুযায়ী ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে থাকে। এরই মাঝে আরও একজন অফিসারের পায়ে গুলি লাগে। ওদিকে সাধু ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে যায়। এটা শোনা মাত্রই সীতা তার উপর গুলি চালিয়ে দেয় এবং গুলি চালানোর সাথে সাথেই ভেতরে থাকা সিলিন্ডারটা ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়। পুলিশরা তখন আগুন নিভিয়ে ভেতরে গিয়ে দেখে সেখানে একটা মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। সেখানে তারা অনেক অস্ত্রশস্ত্র আর সাধুর ক্লায়েন্ট এবং বসদের সমস্ত ডিটেলসও পেয়ে যায়, আর সেই সাথে প্রস্থেটিক মেকআপের কিছু সরঞ্জামও পায়, যেটা দেখে তারা বুঝতে পারে সাধু ছদ্মবেশ নিয়ে বাইরে ঘুরে বেড়াতো। সীতা ধরে নিয়েছিল ওই মৃত ব্যক্তি হয়তো সেই কিলার। তাই সে জয়কে বলে, কেস এখন শেষ জয়। কিন্তু জয় বলে, এত দ্রুত নয় ম্যাডাম। সীতার মনেও তখন সন্দেহ জাগে যে হয়তো সেই কিলার এখনো মারা যায়নি। তাই তারা ওই কেসের সঙ্গে কানেক্টেড সমস্ত লোকদেরকে অ্যারেস্ট করতে শুরু করে। দেখতে দেখতে অক্টোবরের 2 তারিখ চলে আসে। জয় জানতো এই দিনে কিলার যেখানেই থাকুক তাকে খুঁজতে খুঁজতে তার কাছে অবশ্যই আসবে। তাই সে তাদের আড্ডার জায়গা অর্থাৎ কবরস্থানে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সাদা দাড়িওয়ালা একটা লোক ভেতরে ঢোকে। জয় তাকে দেখেই বুঝে যায় এই সেই কিলার। সে ডেভিডকে অ্যালার্ট করা মাত্রই ডেভিড সবাইকে সেখান থেকে বের করে দিয়ে কবরস্থানের গেট আটকে দেয়। এরপর জয় ওই লোকটাকে বলে, অনেক অপেক্ষা করিয়েছ, আর ভনিতা করে লাভ নেই। সাধু তখন ফাইনালি তার আসল চেহারায় জয়ের সামনে দাঁড়ায়। সে জয়কে বলে, আজ পর্যন্ত আমার টার্গেট কখনো মিস হয়নি। তুমি একমাত্র মানুষ যাকে মারতে গিয়ে আমি এতবার ফেল হয়েছি। তুমি সত্যি অনেক আনপ্রেডিক্টেবল। তোমার কাজ করার ধারা বোঝা আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তখন জয় বলে, কিন্তু তোমার বিষয়টা একেবারে উল্টো। তুমি অনেক প্রেডিক্টেবল, এই কারণেই তোমাকে আমি ধরতে পেরেছি। সাধু বলে, আরে তুমি অনেক লাকি যে তুমি ওই ভিড়ের মাঝে আমাকে খুঁজে পেয়েছো। জয় বলে, না, ওই দিন আমি লাকি ছিলাম না। আমার ভাগ্য তখন থেকে আমার সঙ্গ দেওয়া শুরু করেছে যখন থেকে আমি তোমার সামনে গিয়েছি, আর তুমি আমাকে ফলো করা শুরু করেছো। তুমি যদি এভাবে আমাকে মারার জন্য আমার পেছনে না পড়তে তাহলে হয়তো আমি তোমাকে খুঁজে পেতাম না। এসব কথা শেষে তাদের মধ্যে শুরু হয় তুমুল ফাইট। জয় আড়াল থেকে বারবার এসে সাধুর উপর অ্যাটাক করছিল, আর পরক্ষণে আবার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ছিল, যে কারণে সাধুর তাকে খুঁজে পেতে বেশ ঝামেলাই হচ্ছিল। তবুও সে হার মানে না। পরবর্তীতে জয় তার সামনে আসা মাত্রই সে জয়ের পায়ে গুলি করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ তাদের মধ্যে লুকোচুরির লড়াই চলতে থাকে। একটা পর্যায়ে জয় তার পাশে পানি জমে থাকা একটা জায়গায় পা ডুবিয়ে দেয়। সে সাথে সাথে পা তুলে নিয়ে ডেভিডকে অ্যালার্ট করলে ডেভিড ইলেকট্রিসিটি লাইন অন করে দেয়। সাধু আনমনে ওই পানির মধ্যে পা দিতেই যাবে, তখনই তার সন্দেহ হয় এতে নিশ্চয়ই ইলেকট্রিসিটি থাকতে পারে। তাই সে খুব কৌশলে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে তার পরক্ষণেই জয় এসে সাধুর পেটে একটা শাবল ঢুকিয়ে দেয়। সাধুও তৎক্ষণাৎ জয়ের আরেক পায়ে গুলি করে দিলে জয় দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাধু তখন তার হাতে থাকা পানির বোতল থেকে পানি খেতে খেতে জয়কে বলে, জীবনে প্রথম আমি কারোর সঙ্গে লড়াই করে অনেক মজা পেয়েছি। তুমি একটা মাস্টারপিস। তুমি আমারই টেকনিক আমার উপরে অ্যাপ্লাই করতে চেয়েছো। জয় তখন হেসে বলে, এবার তুমি প্রমাণ করলে তুমি বোকা। ওই পানিতে কোনো কারেন্ট ছিল না, ওতে যদি তুমি নেমে নাচানাচিও করতে তাতেও কোনো সমস্যা হতো না। আমাদের প্ল্যান তো ছিল তোমাকে ওই পানিটা খাওয়ানো। সাধু এই কথা শুনে অবাক হয়ে যায়। আসলে সাধু ওই কবরস্থানে ঢোকার সময় তার ফেভারিট পানির বোতলটা একটা সমাধির উপর রেখে দিয়েছিল, কিন্তু জয় সুযোগ বুঝে ওই পানির বোতলের সঙ্গে একটা কেমিক্যালের বোতল এক্সচেঞ্জ করে দেয়, যেটা খাওয়ার মাত্র 15 সেকেন্ডের মধ্যেই মানুষের শরীর কাজ করা বন্ধ করে দেয়। এরপর ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে মারা যায়। এই কথা শুনে সাধু জয়ের উপর অ্যাটাক করতেই যাবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার বডি কাজ করা বন্ধ করে দেয় এবং মুহূর্তের মধ্যেই সে নিস্তেজ হয়ে পড়ে। সাধু মারা যাওয়ার পর জয় অনেক কষ্টে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ফাইনালি সে ওই কিলারের চ্যাপ্টার ক্লোজ করতে পেরেছিল। এরপর সে চলে যায় অঞ্জলির সঙ্গে দেখা করতে। এবার সে অঞ্জলিকে বলে, তোমার প্রশ্নের উত্তর এখন আমার কাছে আছে। তোমার বাবাকে মেরে ফেলা হয়েছিল। অঞ্জলি সরল মনে জিজ্ঞেস করে, কে মেরেছে আমার বাবাকে? জয় বলে, তুমি চিন্তা করো না, আমি তাকে তোমার বাবার কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছি। এরপর জয় অঞ্জলিকে বলে, তোমার মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে দিলে তুমিও আমার একটা কথা শুনবে? অঞ্জলি তখন তার কথা মানতে রাজি হয়ে যায়। জয় তখন তাকে রিকোয়েস্ট করে একটু হাসার জন্য, কিন্তু অঞ্জলি হাসতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে।
কারণ বাবার মৃত্যুর সেই চাপা কষ্টটা সে নিজের মধ্যে এতদিন জমিয়ে রেখেছিল। আজ সেটা বাঁধ ভেঙে বেরিয়ে আসে। জয় তখন অঞ্জলিকে বুকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে। আর এখানেই এই অদ্ভুত সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।